ভোরবেলা ঘুম থেকে উঠেই বেলা নিজেকে আবিষ্কার করলো শাইনির বুকে। ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, চোখে মুখে প্রশান্তির ছাপ। বেলা নড়তে গিয়ে দেখলো ওর উপর পা তুলে শাইনি আরামসে ঘুমাচ্ছে। ওঠার চেষ্টা করে ব্যর্থ হলো সে। ভোর 6টা বাজে, একটু আগে নামাজ পড়ে শুয়েছে বেলা। এত ভোরে কেউ ওঠেনি হয়তো। আর বিছানা থেকে নামতে হলে শাইনির ঘুম ভাঙাতে হবে। বেলার ইচ্ছা করলো না ওকে ঘুম থেকে ওঠাতে, তাই ঘাপটি মেরে আবার শুয়ে পড়ল। ঘুমের ঘোরে শাইনি আবার ওকে বুকে জড়িয়ে নিল। ওর হার্টবিটের প্রতিটি শব্দের সাথে কেঁপে কেঁপে উঠেছে বেলা। অদ্ভুত অনুভূতি হচ্ছে, ভালো লাগছে। মুহূর্তটাকে এখানেই থামিয়ে দিতে ইচ্ছা করছে। পর্দার ফাঁক দিয়ে নরম আলো এসে পড়েছে শাইনির মুখের উপর। বেলা হাত দিয়ে আড়াল করে দিল, তারপর মুচকি হাসলো। লোকটা পাগলই বটে। সারাক্ষণ শাইনির ঘুমন্ত মুখটার দিকে চেয়ে থেকেই কাটিয়ে দিল বেলা। বারান্দায় থেকে ফুলের সুবাস ভেসে ভেসে আসছে। একটু নড়ল বেলা, ধীরে ধীরে চোখ খুলে তাকালো শাইনি। ঘুমের কারণে চোখ মুখ ফুলে আছে, দেখতে অদ্ভুত লাগছে। বেলা লজ্জায় চোখ বন্ধ করে নিল। ইস, কি লজ্জাজনক পরিস্থিতি। শাইনি ওর এই অবস্থা দেখে হু হা করে হাসতে লাগলো। বলল, এত লজ্জা তোমার? আগে তো দেখিনি। বেলা বলল, মোটেও না, ছাড়ো না আমাকে। ধরে রেখেছি নাকি যে ছাড়বো? তো কি করেছেন? কোথায় কি করলাম? বেলা বিরক্ত গলায় বলল, ওফ সরুন তো, আপনি এত ভারী কেন? ইস, হাতটা আমার ভেঙে গেল। বেলা শাইনিকে ঠেলে সরিয়ে উঠে বসলো। তারপর ওড়না জড়িয়ে চুলগুলো হাত খোপা করতে করতে নামতে নিলে পেছন থেকে ওর হাত ধরে ফেললো শাইনি। বেলা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো, কি হয়েছে? কোথায় যাচ্ছ? 7টা বাজে, উঠতে হবে না? না। বেলা ভ্রু কুঁচকে বলল, কেন? কারণ আমাদের বাসার মানুষ এত সকালে ঘুম থেকে ওঠে না। মানে? সবাই 9টার পরে ওঠে। ওদের কাছে সকাল 7টা মানে ভোর। বেলা অবাক হয়ে বলল, আপনার আব্বুও? না, আব্বু তো 8টায় অফিসে চলে যায়। আপনি আপনার মায়ের কথা বলছেন? হুম। ও, শিলাও স্কুলে যায় না? ওর তো ডে শিফট, 12টা থেকে ক্লাস শুরু। কিসে পড়ে ও? এবার 9-এ। শি ইজ দ্য ফায়ার। তাই? হুম। ও, আর আপনি? আগ্নেয়গিরি। বেলা পা গুটিয়ে বসে পড়ে। কেউ যখন উঠেই না, তাহলে এখন বেরোবার দরকার নেই। খানিকক্ষণ পরে গিয়ে ও না হয় নাস্তা তৈরি করে ফেলবে, তাহলে নাজনীর বেগমের একটু হেল্প হবে। শাইনি হঠাৎ সোজা হয়ে বসে হাত পিঠের দিকে নেওয়ার চেষ্টা করতে লাগলো। বোধহয় পিঠ চুলকাচ্ছে, কিন্তু কিছুতেই নাগাল পেল না। বেলা বলল, আমি হেল্প করব। করবে? হুম। তোমার যা লজ্জা, আবার আসছো আমার পিঠ চুলকাতে। এত কথা বলেন আপনি। মাঝে মধ্যে সেলাই করে দিতে ইচ্ছা করে। আচ্ছা দাও। শাইনি টি শার্ট এক টানে খুলে ফেলে। বেলা ইতস্তত করে মুখ ঘুরিয়ে ওর পিঠ চুলকাতে সাহায্য করলো। একবারও তাকালো না। শাইনি ব্যস্ত কণ্ঠে বলতে লাগলো, ইস, এখানে না, আর একটু ওপরে। এদিকটায়? হুম। না, ডান পাশে। ও শিট, কি হলো আমার? দেখো তো বউ। বেলা শাইনির পিঠ দেখে অবাক হয়ে বলল, আপনার পিঠে তো লাল হয়ে আছে, র্যাশ উঠছে। ওহ শিট, আর বাঁচবো না আমি। এসব কেন বলছেন? দেখছো না রোগের এফেক্ট ছড়িয়ে পড়ছে? তুমি জানো এটা রোগের আরেকটা লক্ষণ? আপনাকে কে বলল? আমি জানি, সব কিছু বেশি জানেন আপনি। উফ, জ্বলছে পিঠ। ড্রয়ারে দেখো তো, মলম টলম কিছু একটা পাও কি না। বেলা প্রচণ্ড মন খারাপ নিয়ে ড্রয়ার খুঁজে একটা মলম নিয়ে এলো। ওটা লাগিয়ে দিতে দিতে শাইনির অসহায় মুখখানা দেখে ওর বুকের ভেতর মুচড়ে উঠছিল। তোলপাড় শুরু হয়ে গেল ওর মনের ভেতর। কতটা কষ্ট পাচ্ছে শাইনি ভেবে ওর চোখ দিয়ে কয়েক ফোঁটা জল চলে এলো। খুব যত্ন করে মলম লাগানো শেষ করেই ফুপিয়ে কেঁদে উঠল বেলা। শাইনি পিছন ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেঁদো না প্লিজ। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? একদমই না, মিথ্যা বলবেন না। শাইনি ওর কান্না থামাতে হাসতে হাসতে বলল, কষ্ট হচ্ছে বুঝি? বেলা কান্না মাখা গলায় বলল, হওয়াটাই কি স্বাভাবিক নয়? না, অস্বাভাবিক। যেমন, তুমি আমাকে পছন্দ বা ভালোবাসো না, শুধু আমার জড়াজড়িতে তুমি আমার কাছে আছো। তাহলে তুমি কেন আমার কষ্টে কাঁদবে? তোমার তো খুশি হওয়ার কথা, তাই না? উল্টো আমার কষ্টে তুমি নিজে কষ্ট পাচ্ছ। তাহলে এটা কি অস্বাভাবিক নয়?
বেলা ঢোক গিলে ভেজা গলায় বলল, মানুষের কষ্ট দেখলে বরাবরই আমার খারাপ লাগে। এখানে অন্য কিছু ভাবার প্রয়োজন নেই। আই শোয়ার বেলা বউ, সেদিন তুমি মুখ ফুটে নিজে আমাকে জানাবে, যেদিন তুমি আমাকে মুখ ফুটে নিজে জানাবে যে তুমি আমায় ভালোবাসো, সেদিন মরে গেলেও আমার কোনো আফসোস থাকবে না। তবে এর আগ অব্দি তোমার মতো মিষ্টি বউকে কোথাও যেতে দেব না, আটকে রাখবো। বেলা চোখ উঠিয়ে বলল, কোনোদিন এমন সময় না আসুক, সময়কে যে আসতেই হবে। কেন আসবে? কেননা ইতিমধ্যেই তুমি আমার উপর দুর্বলতা অনুভব করছো, তাই সত্যটা স্বীকার করতে ভয় পাচ্ছ। সময় এসে তা প্রমাণ করে যাবে। শুধু অপেক্ষার প্রহর গুনার পালা। জি না, এমন হবে না, হতেই হবে। শাইনি বেলার হাতটা ওর মাথায় রেখে বলল, সত্যি করে বলো, আমার জন্য কষ্ট হচ্ছে না? বেলা হাতটা নামিয়ে নিতে চেয়েও পারল না। শাইনির সকাল সকালে এই অদ্ভুত কথাবার্তা শোনার পর ওর ভীষণ রাগ হচ্ছে, কিন্তু সত্যটা অস্বীকার করতে পারবে না। সত্যি শাইনির জন্য কষ্ট হচ্ছে। মাথা নিচু করে বেলা উত্তর দিল, হচ্ছে। শাইনি গম্ভীর কণ্ঠে বলল, এটা তোমার শাস্তি, বুঝলে? বেলা অবাক হয়ে বলল, কিসের শাস্তি? শাইনি ধরা গলায় বলল, আমার সাথে সম্পর্ক ছিন্ন করা এবং আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করেছিলে যেদিন, সেদিনই মনে মনে ঠিক করেছিলাম তুমি আমাকে ভালোবাসতে একদিন ঠিকই বাধ্য হবে। আমি বাধ্য করাবো। তুমি আমার সুখে সুখী হবে, আমার কষ্টে কষ্ট পাবে, আমার জন্য কাঁদবে। জানো, তোমার চোখের জলের প্রতিটা ফোঁটা অমূল্য রত্ন আমার কাছে। এখন দেখো, আমার কাছাকাছি থাকতে থাকতে, আমাকে বুঝতে গিয়ে, অনুভব করতে গিয়ে তুমি একটু হলেও আমার জন্য চিন্তা করো, কাঁদো। আর তোমার অপ্রিয় হলেও সত্যটা এই যে তুমি আমাকে মনের কোনো জায়গা দিয়েছ, এক অর্থে ভালোবেসে ফেলেছ। এটা আমার সার্থকতা, আমার ভালোবাসার জয়। এখন আমাকে ছাড়া আমার আর চাওয়া পাওয়া নেই। যতদিনই বাঁচি না কেন, তুমি আমারই থাকবে। যেদিন থাকবো না, সেদিন বুঝতে পারবে ভালোবাসা দূরে চলে গেলে ঠিক কতটা কষ্ট লাগে। শাইনির কথা শুনে বেলার মনে ঠিক কী অনুভূতি হচ্ছিল বলে বোঝানো দেয়। লোকটা নিষ্ঠুর। হ্যাঁ, নিষ্ঠুর সে। বেলা অভিমানী গলায় বলল, আপনি খুব খারাপ, জানি আমি। কিচ্ছু জানেন না আপনি, শুধু ইমোশন নিয়ে খেলতে জানেন। শাইনি এবার আবদার করলো, একটু 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 ভালোবাসো না, রাতের মতো কপালে আদর দাও না। পাহাড়ে গিয়ে তো এমন করনি। বাসায় ফেরার পর থেকেই আপনার যত উদ্ভট আবদার। ছি, তখন সময় অন্য ছিল, এখন অন্যরকম। দাও না। শাইনি বেলাকে বিছানা থেকে নামতে দিল না। ওনার কণা টেনে ধরে আঙুল পেঁচাতে পেঁচাতে বাচ্চাদের মতো করে বলল, নইলে আজ ছাড়বো না, দিব না। তাহলে আমি দেই। বেলা আতকে উঠে বলল, নো ওয়ে। আপনার পিঠের চুলকানো কমেছে? এসব কথা ছাড়ো, বলেই এগিয়ে এসে বেলার ঠোঁটে চুমু খেলো। আচমকা বেলা হতভম্ব হয়ে গেল। লজ্জায় হাত পা কাঁপতে লাগলো। কোনো মতে সেখান থেকে উঠে দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। হার্টবিট ছুটছে 100 মাইল স্পিডে। শাইনিটা এত বেহায়া, আজ আর ওর সামনেই পড়তে পারবে না সে। ইস, কি লজ্জা! শাইনি বেলাকে লজ্জা পেতে পালিয়ে যেতে দেখে স্বগতোক্তি করলো, প্রেমে পড়া ভীষণ সহজ, তবে প্রেম থেকে বেরিয়ে আসা মৃত্যু যন্ত্রণার ন্যায় কঠিন। একদিন তুমিও বুঝবে। এ বাড়িতে আসার পর বেলা পরিবারের প্রতিটি সদস্যের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। তাদের হাসি আনন্দ সুখে দুঃখে পাশে থেকেছে। তবে নাজনীন বেগমের সাথে চলতে ফিরতে গিয়ে ওর মনে হলো, এই মহিলা উপরে যতটা কোমলতা দেখায়, ভেতরে তা নয়। তবুও ও শাশুড়ির মন রক্ষার জন্য ওনার নির্দেশনা মতোই সব কিছু করেন। তবে নাজনীন বেগম ওর সাথে খুব একটা খারাপ ব্যবহার করেন না, হাসি মুখে কথা বলেন। শিলা আর আলম সাহেব খুব ভালো, তাদের সাথেও বেলার কথাবার্তা ফ্রি মাইন্ডেড। পুরো দস্তর একটা বিবাহিত নারীর মতোই নিজের সব দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছে। বেলার পরিবারে শুধু ওর মা জানতো সব কিছু। তিনি প্রথমেই শাইনির বাড়িতে ওকে রাখতে রাজি ছিলেন না, কিন্তু সব কিছু শোনার পর সীমা বেগম নিজের মনের বিরুদ্ধে গিয়ে মেয়ের কাজে সমর্থন দিয়েছে। হাজার হোক, শাইনি এখনও বেলার স্বামী এবং অসুস্থ। তার পাশে থাকা বেলার কর্তব্য। আর বাড়িতে এই বলে ম্যানেজ করেছে সে যে
বেলা শাইনির কাছ থেকে দূরে থাকার জন্য ওর কোনো এক বান্ধবীর বাসায় উঠেছে। নাইমুদ্দিন সাহেবের খটকা লাগলেও বিষয়টা আর খতিয়ে দেখলেন না। মেয়ে যেখানেই থাকুক, ভালো থাকুক। ওই কুলাঙ্গারের কাছে কোনোভাবেই মেয়েকে গছিয়ে দেবে না। এবার আর কোনো ছাড় নেই, সোজা আইনি সহায়তার দ্বারস্থ হবেন তিনি। এভাবেই পেরিয়ে যায় একটি মাস। শাইনির নিয়মিত ট্রিটমেন্ট চলছে, তবে ভালো মন্দ কিছুই সে কাউকে বলে না। আলম সাহেবও বেলাকে কিছু জানায় না, জানতে চাইলে এড়িয়ে যায়। এভাবেই দিনগুলো কাটছে। বেলার অবশ্য শাইনির জন্য খুব চিন্তা হয়, তবে কোনোটাই সে প্রকাশ করে না। রোদ রৌদ্র রৌদ্রকরোজ্জ্বল দুপুর। শ্রাবণ মাস শেষ হয়েছে সপ্তাহ তিনেক আগে। এখন নীল আকাশ, তার নীল রঙের মেঘবালিদের পরশা সাজিয়ে মেলা বসিয়েছে দূর দিগন্তে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বেলার চোখ ঝাপসা হয়ে আসে। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে, কিছুই ভালো লাগছিল না। ঘরের ভেতর থাকতে থাকতে ওর দম বন্ধ হয়ে যাচ্ছিল। গতকাল রাতে শাইনির শরীর বেশ খারাপ হয়ে যায়। রক্ত বমি করেছে কয়েকবার, মাথা ঘোরা, দুর্বলতা তো আছেই। নিজের হাতে সবকিছু পরিষ্কার করেছে বেলা, ওর একটু ঘৃণা লাগেনি। অথচ কাজ করতে গিয়ে আঙুল কেটে যখন রক্ত চলে আসতো, তখন চিৎকার করে সারা বাড়িতে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে বসতো। একদম সহ্য করতে পারতো না। টকটকে লাল বর্ণের সেই রক্ত। নিয়তির পরিহাসে আজ নিজ হাতে নিজের স্বামীর রক্তাক্ত বমি পরিষ্কার করছে। তাতে ঘেন্না না লেগে ওর খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, চোখে জল এসে জমা হয়েছে। লোকটা শরীরের প্রতিটি জায়গায় র্যাশ হয়ে ফুলে ফুলে গেছে। ফর্সা শরীরটা তখন লালচে হয়ে যায়। শাইনির কষ্টে বেলার তখন বুক কেঁপে ওঠে। খাওয়ার সময় নিজের হাতে খাইয়ে দেয়, কাপড় চোপড় ধুয়ে গুছিয়ে রাখে। হসপিটালে যাওয়ার দিন তারিখ মনে রাখে, নিয়মিত ওষুধ সেবন করায়। তাতে ওর বিন্দুমাত্র আক্ষেপ নেই, চাওয়া একটাই, লোকটা যাতে সুস্থ হয়ে যায়। এই অনুভূতিটুকুকে বেলা মূল্যহীন ভাবতো একজন অসুস্থ মানুষের জন্য এটুকু করা মোটেও অন্য কোনো অনুভূতির নাম বহন করতে পারে না। কিন্তু কাল রাতের পর বেলা বুঝতে পারছে, শাইনির জন্য জমানো সব অনুভূতি মোটেও মূল্যহীন নয়। সেগুলো খুব কঠিন অনুভূতি। সেই কঠিন অনুভূতির নাম ভালোবাসা। বেলার মতে ভালোবাসা নামক অনুভূতি এক ধরনের অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো যাওয়া যায় না, সহ্য করে নিতে হয়। নয়তো নিজেকেই এই অত্যাচারে পুড়ে পুড়ে মরতে হয়। এই অত্যাচার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার। বেলা শাইনিদের বাসার ছাদের দোলনাটায় একা বসে আছে। রাতের অসুস্থতার পর শাইনিকে ডাক্তার মাহমুদুল হাসান এসে দেখে গেছেন বাড়িতে। ও এখন ঘরে ঘুমাচ্ছে। বেলা সেই সুযোগে ছাদে উঠে এসেছে, নিজেকে কিছুক্ষণ সময় দিতে, ভাবনাগুলোর উত্তর বের করার জন্য, মনটাকে শান্ত করার জন্য। এমন সময় আলম সাহেব এসে ওর পাশে বসে। বেলা ভাবনার গভীরতা থেকে বাস্তবে ফিরে আসে। আলম সাহেবের চোখের কোণে জমাকৃত পানি আর বিধ্বস্ত চেহারা দেখে কষ্ট হয় ওর। অথচ বেলার মনে পড়ে, গতকাল রাতে শাইনি যখন অসুস্থ হয়ে যায়, তখন একবারের জন্য নাজনীন বেগমকে দেখতে আসেন না। হালকা সেবা যত্ন করেন ঠিকই, তবে একজন মায়ের যেমন বিচলিত হওয়ার কথা বা কষ্ট হওয়ার কথা, সেসবের ছিটেফোঁটাও তার মধ্যে ছিল না। যেন নেহাতি তার সংসারে শাইনি নামক ছেলেটা পড়ে আছে, সে তার আপন কেউ নয়। বেলা ভাবছে প্রশ্নটা করবে কিনা আলম সাহেবকে। ওর ভীষণ কৌতূহল হচ্ছে। শেষমেশ ঠিক করলো জিজ্ঞেস করবে, তাতে যাই হোক না কেন। বেলা নিচু কণ্ঠে বলল, আঙ্কেল একটা কথা ছিল। বলে ফেলো মা। বেলা ইতস্তত করে বলেই ফেললো, কিছু মনে করবেন না আঙ্কেল। বলতে চাইছিলাম যে আন্টি এত স্বাভাবিক কেন ওনার বিষয়ে? উনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত, নাকি অন্য কোনো প্রবলেম আছে? আলম সাহেব গম্ভীর মুখে তিক্ত গলায় যা বললেন তা বেলার ভাবনার বাইরে ছিল। শাইনি আসলে নাজনীনের পুত্র নয়। বেলা যেন ঝটকা খেলো একটু জোরে এসে জিজ্ঞেস করলো, মানে আন্টি ওনার মা নন? না। তাহলে? শাইনি নাজনীনের সৎপুত্র। কিন্তু এটা শাইনি আজ অবধি জানতে পারেনি। আমরা বলিনি। নাজনীন বেশ কয়েকবার চেষ্টা করেছিল, কিন্তু আমার কারণে পারেনি। এজন্যই আমার ছেলের প্রতি ওর আচরণ ভালো ছিল না। বেলা অবাক হলো। শাইনি নাজনীনকেই নিজের মা জানে, তার যে নিজের একটা মা ছিল সেটাও জানেই না। এতগুলো বছরে একবারও জানায়নি কেউ ওকে এই কথাটা। অদ্ভুত। আলম সাহেব যে পুরনো দিনের স্মৃতির খোঁজ দিতে লাগলেন বেলাকে। তার কণ্ঠস্বর কাঁপছে, শাইনি মা।
শাহিনীর মা শাহানাকে বিয়ে করেছিলাম পরিবারের কথায়। খুব সুন্দরী ছিল সে, রূপে গুণে অনন্যা যাকে বলে। শাহিনীর জন্মের কয়েক মাসের মাথায় ওর এক কঠিন অসুখ দেখা দেয়। গ্রামের ডাক্তাররা কিছুতেই সেটা ধরতে পারছিলেন না। কথায় আছে, মানুষের মৃত্যু যত ঘনিয়ে আসতে থাকে মানুষ ততই মৃত্যুকে উপলব্ধি করতে পারে। আমি ওকে ঢাকায় সবচেয়ে বড় হসপিটালে নিয়ে আসি, চিকিৎসা করাই এবং জানতে পারি ওর ক্যান্সার, যেন তেন নয়, লিউকেমিয়া। শাহানা এই কথা জানতে পেরে খুব ভেঙে পড়ে। শাইনির মুখের দিকে তাকিয়ে ও আমাকে আর একটা বিয়ে করার জন্য জোর করে। আমি রাজি ছিলাম না, কিন্তু ওর জোরাজোরিতে বাধ্য হয়ে আমি নাজনীনকে বিয়ে করি। শাইনি তখন 1.5 বছরের শিশু। আমাদের বিয়ের কিছুদিন পরেই শাইনির মা মারা যায়। আমি তখন শাইনিকে নাজনীনের হাতে তুলে দিয়ে বলি, কখনো মায়ের অভাব বুঝতে না দেয়। ওর ওর যেন ওর যে মা নেই সেটা যেন না বোঝে। বেলা জিজ্ঞেস করলো, তারপর? আলম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তারপর আমি শাহানার মৃত্যুর পর একেবারে ঢাকায় সেটেল হয়ে পড়ি। আর নাজনীন ঠিকই শাইনিকে দেখাশোনা করতো, তবে তেমনভাবে নয়, গা ছাড়া ভাবে। সে বিরক্ত হতো, অথচ শাইনি এই নাজনীনেরই নেওটা ছিল। সারাক্ষণ মা মা করতো। নাজনীন তা পছন্দ করতো না, তবে মুখ ফুটে কিছু না বললেও কাজে তা দেখিয়ে দিত। সে শাইনিকে নিজের থেকে দূরিয়ে সরিয়ে রাখত। মনে মনে চাইতো আমার ছেলেটা যাতে খারাপ পাল্লায় পড়ে নষ্ট হয়ে যায়, আর আমি ওকে বাড়ি থেকে বের করে দিই। আমার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিল। নাজনীন হিংসা করে ওকে এসব থেকে দূরে পাঠিয়ে দেয়। এক্সামে টিকে গেলেও পরবর্তীতে খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় ঠেলে দেয়। আমি কখনো ভাবতেই পারিনি মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়ে নাজনীন কিভাবে এসব করতে পারে। অথচ শাইনি নিজের আপন মায়ের চেয়েও বেশি আপন ভাবতো ওকে, ইভেন এখনও ভাবে। কিন্তু আমাকে যে বললেন ছেলেকে খুব ভালোবাসেন, ওসব লোক দেখানো। আমিও আগে তাই ভাবতাম, কিন্তু সময়ের সাথে বুঝতে পারি ওর জন্যই আমার ছেলে আজ এমন। আপনি কিছু বলেননি? বলেছি, তাতে ওর কোনো যায় আসে না। সবার সামনে ভালো মানুষের নাটকটা করে। আমি যে শাইনিকে ভালোবাসি, ওর সব আবদার পূরণ করি, এটা ওর মোটেও পছন্দ না। আমি ভাবতেই পারি না নাজনীন এমন কেন। ওর সব চাহিদা আমি পূরণ করি, আসলে পর কখনো আপন হয়ই না। সবাই স্বার্থপর আর লোভী। বেলা বলল, উনি হয়তো চান না আমি আপনাদের পরিবারে বউ হয়ে থাকি। ওনার গা ছাড়ার কথাবার্তা আমি সেদিন ঠিক বুঝতে পারিনি। প্রথমে বললেন আমি যাতে ওনার ছেলের জন্য স্যাক্রিফাইস না করি, পরে আবার বললেন যাতে সময় নিয়ে ভাবি আর ডিভোর্স না করি। মানে ইনডিরেক্টলি উনি এটাই বোঝাতে চান যাতে আমি এই বিয়েটা ভেঙে দিই, কিন্তু কেন বুঝতে পারছি না। আলম সাহেব অবাক হয়ে বললেন, ও তোমাকে এসব বলেছে? বেলা মাথা নাড়ালো, জি, প্রায়ই বলে। আলম সাহেব শ্লেষের হাসি হাসলেন, পরক্ষণে রাগী স্বরে বললেন, ও আসলে নিশার সাথে শাইনির বিয়ে দিতে চেয়েছিল, যাতে করে সম্পত্তি হাতাতে পারে। বেলা অবাক হয়ে বলল, উনি তো ওদের সম্পর্কের বিষয়ে জানতো না? তাহলে? জানতো প্রথম থেকেই, লুকিয়েছে সবার কাছ থেকে। ওনার নিজেরও তো সন্তান আছে আঙ্কেল, শিলা তো ওনারই মেয়ে, তাই না? না, নাকি না? আলম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, হুম, শিলা ওর আর আমার মেয়ে। নাজনীন চায় আমি আমার সব সম্পত্তি শুধু শিলার নামে করে দিই। সে তো আপনারই মেয়ে। হুম, কিন্তু শাইনি তো আমার ছেলে। একটা ভালো পরিবার পেলে হয়তো তিনি এমন হতেন না। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি ওনাকে শাসন করেননি? মা মরা ছেলে, কখনো শাসন করতে পারিনি, তবে বুঝিয়েছি অনেক। অফিসের কাজে সময় দিতে গিয়ে, চারদিক সামলাতে গিয়ে আমি ছেলেটাকে ঠিকঠাক শাসন করতে পারিনি, তবে মনের দিক থেকে অনেক বেটার সে। অথচ দেখো, সেও মায়ের পথযাত্রী হতে চলেছে। একই রোগ আর শরীরে বাসা বেঁধেছে। আমি কি করব বুঝতে পারছি না। আলম সাহেব মাথা নাড়ালেন, তার চোখ ভেজা, গলা ভারী। বেলার গলা ধরে ধরে আসছে, ঘরে যাওয়া প্রয়োজন। সে আবার জিজ্ঞেস করলো, আর কিছু বলবেন আঙ্কেল? হ্যাঁ। কি? একটা অনুরোধ। কিসের অনুরোধ? আমার ছেলেটার পাশে থেকো, খুব পছন্দ করে তোমায়, খুব ভালোবাসে। বেলা ঢোক গিলে বলল, কিন্তু আমি পছন্দ করি না। ওনার ব্যবহার আমার মাথায় রক্ত উঠিয়ে দেয়। কিডন্যাপের মতো জঘন্য কাজ করেছেন উনি। প্লিজ, আমার ছেলেটা অসুস্থ, তুমি পাশে থাকলে কিন্তু ভরসা পাবে। বেলা বলল, প্লিজ আঙ্কেল, এভাবে অনুরোধ করবেন না, কথা দিতে পারছি না আমি। এখন মানবিকতার খাতিরে আছে, কিন্তু বাবা জানতে পারলে এক মুহূর্ত আমাকে থাকতে দেবে না। আলম সাহেব নির্লিপ্ত কণ্ঠে বললেন, তোমার পরিবার মানুক আর না মানুক, এখনো তুমি শাইনির স্ত্রী। বেলা চমকে উঠল,
এক কথাটা বাস্তব সত্য। মাথা নিচু করে বেলা বলল, বাবা আবার ব্যবস্থা করছেন, ততদিন পর্যন্ত একটু সময় দাও। মানছি আমার ছেলে ভালো নয়, চেষ্টা করব। বেলা ছাদ থেকে নেমে এলো, ওর পা কাঁপছে। দ্রুত পায়ে শাইনির ঘরে এগিয়ে গেল সে। লোকটাকে ভালোবাসে সে। দরজা ঠেলে ভেতরে ঢুকে শাইনি শিওরে বসলো সে। শাইনি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। বেলা জিজ্ঞেস করলো, কিছু প্রয়োজন? হুম। বেলা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি? ভালোবাসা। মানে? ভালোবাসা প্রয়োজন। বেলা লজ্জা দূরে ঠেলে বলল, আপনি অন্য কাউকে ভালোবাসুন আর আমাকে আপনি ভুলে যান। শাইনি অসুস্থ কণ্ঠে বলল, চাইলেই সবাইকে ভালোবাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না। বেলা বলল, মন থেকে ভালোবাসলে সবই সম্ভব। আবার হয়তো অন্য কোনো সুন্দরীকে দেখলে তাকেও পটিয়ে বিয়ে করে ফেলবেন। শাইনি মুচকি হাসল, নম্র কণ্ঠে বলল, অন্যদের মতো আমি অভিনয় করতে পারি না, কিন্তু যতটুকু ভালোবেসেছি সবটাই মন থেকে। অন্য কাউকে পাইনি বলে যে তোমাকে ভালোবাসি এমনটা নয়, তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পেতে চাই না। ভালোবাসি লজ্জাবতী লাজুকলতাকে। বেলা চোখ বন্ধ করে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি। দুজনের মধ্যে প্রেমটা অবশেষে হয়েই গেল। অবশ্য এটাকে বিবাহ পরবর্তী ভালোবাসার নতুন রূপান্তর বলাই যায়। আর বেলার মুখে ভালোবাসি কথাটি শোনার পর শাইনির মধ্যে বেঁচে থাকার ইচ্ছাটা আরও প্রবল হলো। ছোট ছোট মুহূর্ত আনন্দগুলো স্মৃতি হিসেবে জমিয়ে রাখে, কখনো খাতায়, কখনো ডায়েরির পাতায়, কখনো ফোনের ক্যামেরায়। একদিন পৃথিবীর সব সুখ এনে দেবে বেলাকে। ওর হাত ধরেই সামনের দিনগুলো এগোতে চায় সে। বেলার জীবনের সব দুঃখের সঙ্গী হয়ে চিরকাল কাটাতে চায়। পাহাড়ের ওপর ওদের একটা ঘর থাকবে, সেখানে ছোট্ট একটা সংসার হবে। একটা মিষ্টি বাচ্চা ওদের কোল আলো করে আসবে, আর ওদের জীবনকে পূর্ণতা দান করবে। পাহাড়ের উপর দাঁড়িয়ে ভোরের সূর্যোদয়, গোধূলির রঙিলা আকাশ, সূর্যাস্ত দেখবে একসঙ্গে। গ্রীষ্মের নরম রোদ হয়ে ঝিকঝিক আলোয় ভরিয়ে দেবে বেলার কমলা রঙের শাড়ির আঁচলটা। শ্রাবণের মেঘ ভাঙা বর্ষণ হয়ে বেলার গাল ছুঁইয়ে দেবে। শরতের কাশফুল হয়ে ওর ঘন কালো চুলগুলো ছুঁইয়ে দেবে। শীতের কুয়াশা হয়ে এক বুক ভালোবাসায় জড়িয়ে নেবে। বসন্তের উষ্ণতা গায়ে মাখিয়ে ফুলগন্ধি হাওয়ায় ভাসিয়ে নেবে। ভালোবাসার মানুষটিকে উঠোনে মাদুর পেতে দুজনে একসাথে বসে রাতের তারা গুনবে, জ্যোৎস্না বিলাসে মাতবে। এক পৃথিবীর সুখ প্রজাপতি হয়ে ওড়াউড়ি করবে তাদের জীবনে। ভালোবাসাময় সংসার কেমন হয় তার সংজ্ঞা জানা নেই বেলার, তবে তার সংসারে কোনো অপূর্ণতা নেই। স্বস্তির হাসি হেসে বারান্দা থেকে ঘরে এসে দেখল শাইনি বিছানায় হেলান দিয়ে বসে বিরক্তিকর দৃষ্টিতে ঘরটাকে পরখ করছে। বেলা জিজ্ঞেস করলো, কিছু খুঁজছেন? শাইনি মাথা নাড়ালো, তোমাকে। কোথায় কোথায় যাও আমাকে রেখে? আমি তো বারান্দায় ছিলাম, আমি দেখিনি কেন? তুমি সবসময় আমার কাছেই থেকো। আপনি তো ঘুমাচ্ছিলেন, দেখবেন কিভাবে? তাই তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। বেলা বলল, এত স্ট্রেস নিচ্ছেন কেন আপনি? আমি তো বলেছি কোথাও যাব না। শাইনি নাক টেনে বলল, তবুও তুমি আমাকে একা রাখবে না। আর তোমাকে একদিন এক মুহূর্ত না দেখলে আমি মরে যাব। তুমি হলে আমার জীবনের অন্যতম একটা আয়না, যার মাঝে আমি নিজেকে দেখতে পাই। তুমিহীনা আমি ভাঙা কাচের টুকরোর মতো চুরমার হয়ে নিঃশেষ হয়ে যাব। বেলা এগিয়ে গিয়ে বিছানার পাশে ঘেঁষে দাঁড়ালো। শাইনি ওর কোমর জড়িয়ে ধরলো। বেলা ওর চুলগুলো আঙুল চালাতে চালাতে বলল, ভালোবাসি। আপনার কষ্টে আমারও কষ্ট হয়। উল্টাপাল্টা ভাবনা ভেবে প্লিজ অসুস্থ হয়ে পড়বেন না। তোমার মতো আমাকে কেউ খেয়াল রাখেনি, না তো কেউ এভাবে পাশে থেকেছে আব্বু ছাড়া। আমি তো আছি, তাই তো নিজের কাছে আটকে রেখেছি। তুমি আমাকে খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছো বেলা বউ। বেলা গভীর কণ্ঠে বলল, যে মানুষটাকে ভালোবাসবো তাকে যদি না বুঝতে পারি, তাহলে কি ভালোবাসার কোনো অর্থ আছে বলে মনে হয় না। শাইনি বেলার মুখের দিকে তাকালো, ও ঠোঁটের কোণে হাসি আঁকা। শাইনি মুগ্ধ হয়ে ওকে দেখছে। বেলা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, এভাবে কি দেখছেন? তোমার হাসি হাসি আবার দেখার কি জিনিস নাকি? তুমি পুরোটাই তো দেখার জিনিস। তাই জিনিস আমার প্রিয় বউ। যেমনটা আমরা সুন্দর ফুলের দিকে চেয়ে থাকি, ঠিক তেমনই। বেলা হাসতে হাসতে বলল, ফুল? লাইক সিরিয়াসলি? আমাকে ফুলের সাথে তুলনা? নো নো, আমাকে নয়, আমার হাসিকে। নাইস জোকস কিন্তু। শাইনি মাথা দুলিয়ে বলল, মেয়েদের হাসি হলো ছেলেদের কাছে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু, বুঝেছো বেলাবো? জি না, কারো কাছে
না হোক, অন্তত আমার কাছে। বেলা চুপ করে শুনলো। লোকটা আজকে বেশি হাসি খুশি, প্রচণ্ড উৎফুল্ল লাগছে ওকে। শাইনির মায়ের সত্যিটা বেলা এখনো ওকে জানায়নি। সবটা শুনেও উত্তেজিত হয়ে পড়তে পারে, যাতে যেটা ভালো নয় এই মুহূর্তে। তাই বেলা ঠিক করেছে, যখন শাইনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তখন কথাটা বলবে। ওষুধ খেয়ে নিন। দাও। বেলা শাইনিকে ওষুধ খাইয়ে তোয়ালে দিয়ে শরীর মুছে দিয়ে নিচে চলে গেল। দুপুরে রান্না বান্নায় নাজনীন বেগমকে সাহায্য করলো। তিনি আজ খুব একটা কথা বললেন না বেলার সাথে। তারপর শাইনির জন্য রান্না করা আলাদা খাবার বেড়ে ঘরে নিয়ে এলো। শাইনিকে নিজ হাতে খাইয়ে দিয়ে সব গোছগাছ করে দুজনে ছাদে গেল। আজকাল নিজের ঘর আর হাসপাতালে যাওয়ার সময়টুকু বাদে কোথাও যাওয়া হয় না শাইনির। সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়েই থাকে। খাবারটা পর্যন্ত ঘরে বসে খেতে হয়। এক কথায় অন্যের উপর নির্ভরশীল সে। কিন্তু কখনোই বেলাকে কাজ করতে দিতে চায় না। বেলা নিজ থেকে জোর করে ওকে ঘরে রেস্ট নিতে বলে। নিজে থেকে ওর দেখাশোনা করে, যত্ন করে। নয়তো রেগে কথা বলে না শাইনির সঙ্গে। বেলা ওকে এড়িয়ে যাবে, এটা শাইনি কিছুতেই মানতে পারে না। তাই চুপচাপ বেলা রীতির কথা মতো বাধ্য হয়ে থাকে। সে ঘর থেকে বেরোয় না, সব নিয়ম মেনে চলে, ছোট একটা বাচ্চার মতো। অনেকদিন পর ছাদে এসে শাইনির বেশ ভালোই লাগছে। টবে লাগানো বিভিন্ন রকমের ফুলের গাছগুলো বাতাসের ঝাপটায় নুয়ে নুয়ে যাচ্ছে। উবু হয়ে থাকা হাসনা হেনার গন্ধে ম করছে ছাদ। বেলা আর শাইনি অনেকক্ষণ চুপচাপ বসে দৃশ্যগুলো অবলোকন করলো। এমন সময় শিলা এলো ছাদে, হাতে চায়ের ট্রে। সিমেন্টের তৈরি বসার জায়গাটার উপর ট্রেটা রেখে বেলাকে বলল, ভাবি তোমার জন্য চা এনেছি। বেলা হেসে বলল, ধন্যবাদ। শাইনি কপাল কুঁচকালো। আমার জন্য আননি শিলু? না তো, চা খাওয়া বারণ তোমার। আমি না করেছি? না। তাহলে বারণ কিভাবে হলো? ওহ ভাইয়া, ভাবি না করছে কেন? তোমার ভাবি কি তো তোমার সব কিছু। ও যা বলল তাই হবে। বেলা ও পাশে ফিরে তাকালো, ভ্রুকুচকে বলল, আপনি এরকম করে বলছেন কেন? আপনি অসুস্থ তাই চা দিতে নিষেধ করেছি। এটা খেলে আপনার বমি হবে তাই মানা করেছি। সেদিন ডাক্তার আঙ্কেলও নিষেধ করেছেন তাই চা দিতে না করেছি। আর আপনার খাওয়া দাওয়া সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই আমার। সামান্য বিষয়টা মেনে নিতে আপনার কষ্ট হচ্ছে, আগে বলে দিতেই পারতেন। আমি আর কোনো বিষয়ে আপনাকে না জানিয়ে কিছু করব না। শাইনি হতভম্ব হয়ে বলল, সেটা কখন বললাম? তাহলে একটু আগে কি বলেছিলেন? কই কি বলছিলাম? আমি তো থাক, কষ্ট করে আর বলতে হবে না। ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই করুন, আমি বলার কে? মুখ কালো করে বসে রইল। শাইনি থতমত খেয়ে পোকার মতো বলতে লাগলো, আরে আমি তো এমনি বলেছি। ওফ, শুধু শুধু রাগ করছো কেন? আমি তো জাস্ট জিজ্ঞেস করছি শিলুকে আমায় কেন চা দেয়নি। এই কথা বলো না কেন? তাকাও তো একবার। আচ্ছা, আর কিছু বলবো না। তোমার যা ইচ্ছা তাই খেতে দিও আমাকে। বেলাবো, এই বেলাবো। বেলার অভিমান ভাঙাতে শাইনির মুখে এমন সব কথা শুনে শিলার প্রচণ্ড হাসি পেয়ে গেল। সে মুখে হাত দিয়ে হাসি চাপতে চাইলেও পারল না। তার ভাইয়ের হম্বিতম্বি রূপটাই সে সবসময় দেখছে, আর আজ অন্য রূপে দেখতে পেয়ে ওর বিস্ময়ের সীমা রইল না। শাইনি চোখ রাঙিয়ে উচ্চস্বরে হেসে বলল, ভাইয়া, তোমাকে নাদান বাচ্চার মতন লাগছে। ভাবি আর রেগে থেকো না ভাইয়ার উপর, আমি যাই বলে সীমা নেমে গেল ছাদ থেকে। শাইনি এত কিছু বলেও বেলার মান ভাঙাতে পারছিল না। তাই হুট করে বেলার চুমু খেয়ে বসলো। বেলা রেগে ছাদ থেকে নেমে যেতে গিয়েও আবার ফিরে আসলো। শাইনিকে সঙ্গে নিয়ে নিচে নেমে আসলো। তবুও রাগ কমলো না ওর। ঘরে এসে বসতেই বেলার মোবাইল বেজে উঠলো। ফোনটা কদিন আগে শাইনি উপহার দিয়েছে ওকে, যাতে বাইরে গেলে ওর সাথে কথা বলতে পারে। বেলা ফোন তুলে দেখলো এটা তার মায়ের নাম্বার। রিসিভ করে বারান্দায় চলে গেল। হ্যালো আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোরা কেমন আছিস? ভালো। শাইনির শরীরের অবস্থা কি? এই ভালো, এই খারাপ, তবে আজকে অন্য দিনের তুলনায় ভালোই। পরশু আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কী রে, কী করে যে এত বড় রোগটা হলো ছেলেটার? মুখটা দেখলেই মায়া লাগতো। বেলা বলল, অনেক কারণেই হয়, খাদ্যাভ্যাস, বংশগত কারণে, নানান বিভিন্ন কারণে হয়। অনেক চিকিৎসা বেড়েছে, কিন্তু কজন সুস্থ হয় জানা নেই আমার।
থেরাপি টেরাপি দিতে হবে নাকি? বেলা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটার জন্যই আলোচনা চলছে। থেরাপি না দিলে তো আরও বেড়ে যাবে সমস্যাটা। সীমা বেগম বললেন, দোয়া করি ছেলেটা যাতে সুস্থ হয়ে যায়। তাই যেন হয়। তুই ভালো আছিস তো? বেলা জানে না ওর উত্তর কি। ও কি আদৌ ভালো আছে? ভালোবাসার মানুষটাকে প্রতিনিয়ত হারানোর ভয় যে ওকে পুড়ে পুড়ে খাচ্ছে, সেটা কি মা জানে? না, ও ভালো নেই। সবার সামনে ভালো থাকার অনিমেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শুধু। ওর নীরবতায় কিছু একটা বুঝতে পারলেন সীমা বেগম। তিনিই কথা বলে উঠলেন, শোনো, শোন, যে জন্য ফোন করেছিলাম। হুম তোর আব্বু তো তোকে বাসায় আসতে বলছে। কালকেও আমার সাথে রাগারাগি করেছে। এতদিন কোনো উপযুক্ত মেয়ে অন্যের বাড়িতে কাটায়, ব্যাপারটা তার ভালো লাগছে না। আমি আমার শ্বশুর বাড়িতে আছি, তা কি আর তোর আব্বু জানে? সে তো বেজায় খেপেছে, আমার সাথে কথা বলাই বন্ধ। শাইনিকে সামনে পেলে মেরে ফেলবে এমন রূপ ধারণ করেছে তার রাগ। বেলা মনে মনে আতঙ্কে উঠল। তার বাবা ভীষণ কঠিন মানুষ, এমনিতে ভালো হলেও কোনো খারাপ মানুষের সাথে চলাফেরা উঠা বসা তার পছন্দ নয়। একবার যদি জানতে পারে বেলা শাইনির সঙ্গে তার বাড়িতেই থাকছে, তাহলে কি হবে আল্লাহ তাআলা জানে। শোন, তুই একটু ম্যানেজ করে দেখ আসতে পারিস নাকি। সম্ভব না আম্মু, পরশুই ডাক্তারের কাছে যেতে হবে। ওনার অবস্থা ক্রিটিক্যাল। অ্যাটলিস্ট তুমি বোঝার চেষ্টা করো আমাকে। আমি ছাড়া উনি এক পাঁচ কোথাও যান না। সেখানে ট্রিটমেন্টের জন্য তো না নাই, মরে গেলেও এখন ওনাকে রেখে কোথাও যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। সীমা বেগম প্রশ্ন করলেন, খুব ভালোবাসিস জামাইকে তাই না? বেলা বলল, তোমাকে অনেক কথা বলার আছে আম্মু, দরকারি। এখন এসব বলার সময় নেই আম্মু। সময় হলে সব দিক সামলে কথাগুলো বলবো তোমাকে। অনেক কথা জমে আছে। এর মধ্যে দুদিন পেরিয়ে গেছে। চন্দ্রহীন স্নান আকাশটার সঙ্গে সঙ্গে প্রকৃতিও আজ নিশ্চুপ হয়ে আছে। ঘুমট ভাব ছড়িয়ে আছে চারদিকে। বেলার মনটা বড্ড অস্থির। ঝড় আসার পূর্বে প্রকৃতি যেমন তার নিস্তব্ধতা তুলে ধরে, ঠিক তেমন মনে হচ্ছে ওর কাছে যেন কিছু তো হতে চলেছে। মনটা ভীষণ ডাকছে। জানালা থেকে নজর সরিয়ে বেলা কলম্বের ভিতরে ঢুকে শাইনির বুকে মাথা রেখে দু হাতে আঁকড়ে ধরে শুয়ে পড়ল। ঘুমের ঘোরে শাইনি ওর বক্ষে টেনে নিল তার প্রিয়তমাকে। রাতে আর ঘুম এলো না ওর, তন্দ্রা এলো ভোরে। তো যখন চারপাশে শীতল উষ্ণতা ছড়াচ্ছিল, তখন বাইরে বৃষ্টি পড়ছিল অবিরামভাবে। ঘুম ভাঙতে বেশ দেরি হয়ে যায় বেলার। উঠে দেখে সকালে 10:30 বেজে গেছে। শাইনি ওর পাশে নেই। বেলা দুবার ওর নাম ধরে ডাকতেই ওয়াশরুম থেকে শাইনির গলা ভেসে এলো, আমি ফ্রেশ হচ্ছি। একা একা না উঠে আমাকে ডাকলেই পারতেন। তুমি ঘুমাচ্ছিলে তখন। আচ্ছা, সাবধানে দাঁড়াবেন, বেশি পানি গায়ে ঢালবেন না, হট ওয়াটার ইউজ করবেন। ওকে। শাইনি ওকে না ডেকেই ওয়াশরুমে গিয়েছে। বেলা দীর্ঘশ্বাস ফেলে বিছানাপত্র গুছিয়ে রাখলো। ঝুড়িতে রাখা কাপড়গুলোর সাথে আরও কিছু কাপড় যোগ হলো। সব কিছু ধুয়ে দিতে হবে। শাইনির জন্য টি শার্ট আর ট্রাউজার বের করে বিছানার উপর রেখে দিল। তারপর তড়িঘড়ি করে ঘর ঝাড় দিয়ে বেরিয়ে গেল। নিচের বেসিং থেকে হাত মুখ ধুয়ে রান্নাঘরে আসতে নাজনীন বেগম জিজ্ঞেস করলেন, এখন উঠেছ? বেলা বলল, জি, রাতে দেরিতে ঘুমিয়েছিলাম তাই। নাস্তা রেডি আছে, শাইনির ভেজিটেবল স্যুপটাও ঢাকা দেওয়া আছে। আচ্ছা আন্টি, ধন্যবাদ। নাজনীন বেগম হাসলেন। আপনারা ব্রেকফাস্ট করেছেন? শিলা কোথায়? স্কুলে। কোনো প্রয়োজন ছিল? না, এমনি। শাইনি উঠেছে? শরীর কেমন এখন ওর? বেলা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। ভালো হলেই ভালো। ও আচ্ছা, দাঁড়াও। বেলা দাঁড়ালো। কিছু বলবেন আন্টি? তোমার জন্য মিষ্টি বানিয়েছি। বেলা অবাক হয়ে বলল, আমার জন্য? কেন? নাজনীন বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, আজ আমার খুশির দিন। তাই? খুশির দিন? আজ কি আন্টি? নাজনীন বেগম বললেন, শাইনির শরীর আজ ভালো, সেটাই বলছিলাম আর কি। ও আচ্ছা, আমি ঘরে যাই, ওনার খাবারটা দিয়ে আসি। আচ্ছা, যাও। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে বেলা ভাবল, শাইনির জন্য এত উৎফুল্লতা কোনোদিন তো নাজনীন বেগম প্রকাশ করেনি। তাহলে আজ এত খুশি কেন? আর এতই খুশি যে মিষ্টি খাওয়ানোর মতো স্ট্রেস। মহিলাটার হলো কি? কত রূপ যে দেখাবে উনিই জানে। ঘরে এসে দেখলো শাইনি বিছানা হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। বেলা খাবার নিয়ে ওর সামনে রাখলো। সুপের গন্ধ পেয়ে শাইনি তাকালো অসহায়ভাবে। কতদিন এসব উটকো খাদ্য খাওয়াবে আমাকে? যতদিন পর্যন্ত খাওয়া লাগে। আমাকে একটু বাইরে নিয়ে চলো প্লিজ, বাসার ভেতর দম বন্ধ লাগছে আমার। একটা কথা শোনো। বেলা ওকে থামিয়ে দিল।
সব কথা পরে শুনবো, খাবারটা ইমিডিয়েটলি শেষ করুন। শাইনি অসহায় চোখে তাকালো, বলল ওকে। খাওয়ার পর্যায়ে শেষ করে শাইনি বেলার কোলে মাথা রেখে বলল, আমাকে একবার বাইরে নিয়ে চলো না প্লিজ। বেলা কড়া গলায় বলল, আপনি ঠিক কতটা অসুস্থ তা আপনি জানেন? জানতে চাইও না। আমার জন্য, আপনার জন্য আমাদের অনেক চিন্তা হয় বুঝলেন। শরীরের প্রতি এতটা বেখেয়ালি হবেন না প্লিজ। বাইরে যাওয়াটা কোনোভাবেই পসিবল নয় আপনার পক্ষে। আমি তো তোমার সঙ্গে যাচ্ছি, অন্য কারো সঙ্গে নয়। শাইনি অধৈর্য কণ্ঠে বলল, বিয়ের পর আমরা কোথাও গিয়েছি? তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তার কিছুই তো পূরণ হলো না। আমার আফসোস হচ্ছে খুব। বেলা বলল, আপনাকে সুস্থ করতে যা যা প্রয়োজন সবই করে যাচ্ছি আমরা। এতটা অবুঝ হবেন না প্লিজ। শুধু আজকের দিনটা প্লিজ। থেরাপি দেওয়া স্টার্ট করলে তো হসপিটাল আমার বাড়িঘর হয়ে উঠবে। নো ওয়ে, প্লিজ বেলা বউ, না করো না। তুমি সবুজ শাড়ি আর আমি সবুজ পাঞ্জাবি পরে একটু হাঁটবো রাস্তায়, আর কোনো এক রেস্টুরেন্টে ডিনার করে চলে আসবো। ডিনারটা আমি সন্ধ্যাবেলায় নিয়ে নেব। প্লিজ আলমারিতে দেখো শাড়ি পাঞ্জাবি আছে। বেলা অবাক হয়ে উঠে গিয়ে আলমারি খুলে দুটো প্যাকেটে শাড়ি পাঞ্জাবি দেখে অবাক হয়ে বলল, কখন কিনলেন এগুলো? সেদিন আব্বুর সাথে ডাক্তারের কাছ থেকে ফেরার সময়। আঙ্কেল যেতে রাজি হলো, জোর করে নিয়ে গিয়েছি। আপনি লোকটা মানসিক রোগী, যা ভাবার ভাবতে পারো। হুম, যাবে তো। বেলা এবার রাজি না হয়ে পারলো না, আর রাজি না হলেও শাইনি ঠিকই ওকে নিয়ে বেরিয়ে পড়তো। বেলা হঠাৎ কেঁদে ফেললো। শাইনি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? আপনাকে সুস্থ করতে পারবো তো আমি, আমরা সবাই। শাইনি ঢোক গিলে বলল, অবশ্যই। আমার নিজেকে প্রচণ্ড দুর্বল মনে হচ্ছে। আপনার যদি কিছু একটা হয়ে যায় আমি তাহলে কিভাবে বাঁচবো? মরে যাব একদম। শাইনি হেসে ওকে বুকে জড়িয়ে নেয়, গম্ভীর কণ্ঠে বলে, শোনো বেলা বউ, কেন ভাবছো তুমি পারবে না? তুমি দুর্বল। যেই তুমি শক্ত মনে নিজের স্বামীর অন্যায়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে, প্রতিবাদ করলে এবং দিন শেষে ভালোবাসলে এবং তাকে কঠিন এক রোগ থেকে মুক্তি দিতে আপ্রাণ চেষ্টা চালালে এবং চালিয়ে যাচ্ছ, ভাবো সেই তুমি কতটা শক্তিশালী, আগের চেয়ে কতটা নমনীয় ও অসাধারণ একজন। এটা কি তুমি জানো? বেলা শাইনির বুকে মাথা রেখেই বলল, জানি না, জানতে চাইও না। বিকালের দিকে শাইনিকে নিয়ে বাইরে বেরোলো বেলা। বাড়ির গাড়ি করেই রওনা হলো। ড্রাইভার আছে সঙ্গে। শাইনির পরনে সবুজ পাঞ্জাবি, সাদা পায়জামা, অসুস্থ রোগা শরীর, তবুও ঠোঁটের কোণে ছিল প্রশান্তির উষ্ণ হাসি। বেলার কারণে সবুজ শাড়ির সঙ্গে খোলা চুল, হাতে কাচের সবুজ চুড়ি, দেখতে ভীষণ মায়াবী লাগছিল ওকে। কিন্তু শাইনির কিসের কাছে কিন্তু শাইনির কাছে কিসের যেন একটা কমতি মনে হচ্ছে। প্রিয়তমার সাথে অনেক দিন পর বাইরে বেরিয়ে শাইনি মনে হচ্ছিল ও পুরোপুরি সুস্থ একটা মানুষ। বেলা আছে বলেই ও বেঁচে থাকার স্বাদ পাচ্ছে, নয়তো জীবনের প্রতি ওর এতটা মায়াও নেই। গাড়ি থামলো সম্পূর্ণ খালি একটা রাস্তায়, দুপাশে ঘন সবুজের সমারোহ, তার মাঝে ওরা দুজন হাত ধরাধরি করে হাঁটছে। বেলা খুব সাবধানে পা ফেলে ওকে নিয়ে এগোচ্ছে। কিছু দূর এগোতেই বন ঝোপে ফুটে থাকা জংলি সাদা ফুলের গোছা দেখতে পেয়ে সেগুলো মুঠো করে ছিঁড়ে নিল শাইনি। বেলার চুলে গুজে দিয়ে বলল, এটাই মিস ছিল, এবার পারফেক্ট। বেলা হাসলো। শাইনি স্বপ্নানো চোখে তাকালো ওর দিকে, কণ্ঠে উচ্ছলতা। তোমার মনে আছে পাহাড়ের ওই দিনগুলোর কথা? বেলা হেসে বলল, মনে থাকবে না? জীবনের প্রথম কিডন্যাপারের সাথে ঘুরতে গিয়েছিলাম, তা কি আর ভোলা যায়? হা হা। আমার আমার কিডন্যাপার বর কিন্তু এক পিসি আর খুঁজে পাওয়া যাবে না। তা তো বটেই, বেলা হাসতে হাসতে বলল। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর শাইনি বেলাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলো। নামি দামি রেস্টুরেন্ট, বিভিন্ন রঙিন আলোয় সজ্জিত, চারপাশটা ভুতুরে নীরব, ভেতরে কোনো মানুষজন নেই। শাইনি পুরোটাই বুক বুক করে নিয়েছে। ওরা দুজন গিয়ে টেবিলে বসলো। শাইনি বেলার পছন্দ মতো খাবার অর্ডার দিতে বলল। নিজের জন্য কিছুই নিল না, কারণ বাইরের খাবার খাওয়ার জন্য ওর মানা, আর বেলা তো খেতেই দেবে না। অবশ্য বেলা হট টিফিন কেয়ারে ওর পছন্দের খাবার তৈরি করে নিয়ে এসেছে। ওয়েটার আবার খাবার সাজিয়ে দিয়ে গেল। দুজনে মিলে গল্প করতে করতে খেলো। বেশ ভালো একটা সন্ধ্যা কাটিয়ে বাড়ি ফিরে এলো দুজন। বাসায় ফিরে ফ্রেশ হয়ে শাইনিকে ওষুধ দিয়ে ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়লো। দুজনে খুব ক্লান্ত থাকায় আর নিচে নামলো না বেলা। পরদিন সকালে নিচ থেকে হট্টগোলের শব্দ শোনা যাচ্ছে। পাশে তাকিয়ে শাইনিকে না দেখতে পেয়ে অবাক হলো বেলা। বাথরুমেও নেই, তাহলে কি নিচে? অসুস্থ শরীর আবার নিচে নামতে গেল কেন? আজ আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। লোকটাকে আর পারা যায়
পারা যায় না। বেশ রেগে ঘর থেকে বেরিয়ে নিচে এসে যা দেখলো তা দেখার জন্য প্রস্তুত ছিল না বেলা। ভয়ে ওর গলা শুকিয়ে এলো। নাইমুদ্দিন সাহেব এসেছেন, শাইনিও এখানে আছে। অত অতএব নিচে কি চলছে তা বুঝতে বাকি নেই ওর। নাইমুদ্দিন সাহেব আর শাইনির মধ্যে কথা কাটাকাটি চলছে। তিনি কিছুতেই বেলাকে ছাড়া যাবেন না। ওকে নিয়ে যেতে এসেছেন তিনি। তবে উনি খবর কিভাবে পেলেন সেটা বেলা কিছুতেই বুঝতে পারছেন না। হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। কি হবে না হবে, এতে শাইনি আরও উত্তেজিত হয়ে পড়তে পারে। এমনিতে লোকটা সারাদিন হাজারবার টেনশন করে, প্রশ্ন করতে করতে পাগল করে দেয় বেলাকে। সেখানে আবার নতুন করে আরেক ঝামেলা শুরু হলো। বেলার মাথাটা ধরে আসলো খুব। নাইমুদ্দিন সাহেবের উচ্চ কণ্ঠে বলাটা বারবার শাইনির হৃদস্পন্দনকে কাঁপিয়ে তুলছে। গলা শুকিয়ে আসলেও যথাসম্ভব ঠান্ডা মাথায় শাইনি ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আঙ্কেল, আপনি বোঝার চেষ্টা করুন। বেলা এখনো আমার বিবাহিতা স্ত্রী। নাইমুদ্দিন সাহেব কঠিন গলায় বললেন, তার আগেও আমার মেয়ে, আর আমার মেয়েকে আমি তোমার মতো লম্পট চরিত্রহীনের সাথে সংসার করতে কিছুতেই দেব না। শাইনি বলল, সবটাই আপনার বোঝার ভুল। সেদিন ঠিক কী হয়েছিল সেটা আপনি জানেন না, বিধায় এই কথা বলছে। আমি কিছু জানতেও চাই না, অন্তত তোমার কাছ থেকে না। এটা কোনো কথা নয় আঙ্কেল। তাহলে কোনটা কথা? তুমি আমার মেয়ের জীবনটাই নষ্ট করতে উঠে পড়ে লেগেছ। লাভ কি এসব করে? আমি ওকে ভালোবাসি আঙ্কেল। নাইমুদ্দিন সাহেব তাচ্ছিল্য করে বললেন, ভালোবাসা মাইফুট? ভালোবাসা কাকে বলে জানো তুমি? স্বামী স্ত্রীর সম্পর্ক কি জানো? বিয়ের মতো পবিত্র সম্পর্ক সম্বন্ধে জ্ঞান আছে তোমার? কিচ্ছু নেই। আসলে এসব তো পরিবার থেকে শিখতে হয়। যেখানে তোমার বাবা মা তোমাকে এসব শিক্ষা দেয়নি, সেখানে তাদের ছেলে কেমন হবে তা আমার বোঝা হয়ে গেছে। শাইনি রাগ চেপে বলল, আমার পরিবারের লোকজনদের এর মধ্যে টানবেন না। টানতে হবে, কারণ ওনারা তোমার জন্মদাত্রী। ছেলের চারিত্রিক বৈশিষ্ট্যের বিবরণ ওনাদের শোনা দরকার। শাইনি বলল, আঙ্কেল, আপনি শান্ত হন আর আমার কথা ঠান্ডা মাথায় শুনুন। আপনি একজন বিচক্ষণ ব্যক্তি। নিশ্চয়ই এমন কিছু যাতে করবেন না যাতে আমার ভালোবাসা আমার থেকে দূরে সরে যায়। নাইমুদ্দিন সাহেব বলল, আমি তোমার ভালোবাসা নিয়ে কিছু বলতে চাই না। যে ছেলে বিয়ের আগে পরে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখে তাকে নিয়ে বলার মতো কিছু শব্দ আমার ভাণ্ডারে নেই। আলম সাহেব বরাবরই ঠান্ডা স্বভাবের মানুষ। ঝুট ঝামেলা তার পছন্দ নয়, কিন্তু নিজের ছেলেকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নন তিনি। তার অসুস্থ ছেলেটাকে এতটা হার্ট করবে কেউ, আর তিনি বসে বসে সহ্য করবেন, তা কখনোই হতে পারে না। নো নেবার। এতক্ষণ বসে বসে ছেলে আর নাইমুদ্দিন সাহেবের কথা শুনছিলেন তিনি। নাজনীন বেগম ডাইনিং টেবিলের এক কোনায় দাঁড়িয়ে আড়ি বাজছে। শিলা বোধহয় বাড়িতে নেই। সে বেলা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সব কিছু শুনছে। ভয়ে এক পা নড়ার সাহস হচ্ছে না ওর। শাইনিকে ছেড়ে কোথাও যেতে পারবে না ও। বাবা কেন কোনো কথা শুনতে চাইছে না? ওর বাবা তো এমন নয়। আলম সাহেব এবার মুখ খুললেন। তিনি মাথা সামান্য ঝুঁকিয়ে নাইমুদ্দিন সাহেবের উদ্দেশ্যে বললেন, ভাইজান, আপনি আমার কথাগুলো শুনেন। বেলার বাবা অনিচ্ছাবশত বলল, দেখুন ভাই, আমি আপনাদের সাথে তর্কে জড়াতে আসিনি। আমার মেয়েকে দিন এই নরক থেকে নিয়ে যাই। আলম সাহেব বললেন, আপনার মেয়েকে আমরা নরকে রাখিনি, ও যথেষ্ট সুখে আছে। যে ছেলে কিডন্যাপ করে আমার মেয়েকে নিয়ে আসে সে আমার মেয়েকে সুখে রেখেছে, এটা আমার মানতে হবে। আর যাই হোক, আজ আমার মেয়েকে নিয়ে তবেই যাব। দরকার হলে পুলিশ ডাকবো। আলম সাহেব বললেন, আপনার মেয়ে যথেষ্ট ভালো, মানছি আমার ছেলে একটা ভুল করে ফেলেছে, কিন্তু তা শুধরে নিয়েছে শাইনি। আর আপনি তো জানেন আমার ছেলে অসুস্থ। নাইমুদ্দিন সাহেব বললেন, এটা অসুস্থতা নয়, এটা আপনাদের চাল নাটক। আমার মেয়েকে আপনার চরিত্রহীন ছেলের বউ করার জন্য বেলার ব্রেন ওয়াশ করে চলছেন আপনারা। সেসব কি আমি জানি না ভেবেছেন? শাইনির রক্ত ছলকে উঠল, মাথা গরম গরম হয়ে গেল। আলম সাহেব শক্ত করে ওর হাত ধরে রাখলেন। তারপর হাসি মুখে বললেন, বেলা অবুঝ বাচ্চা নয় যে আমরা যা বলবো সে তা বিশ্বাস করে নেবে। আপনার মেয়েকে আপনি ভালোই চিনেন ভাইজান। দেখুন, আমার সময় নষ্ট না করে বেলাকে ডাকুন। শাইনি এবার রুখে দাঁড়ালো, কম্পিত কণ্ঠে বলল, বেলা বউকে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না। আমি কোথাও যেতে দেব না। আমার মেয়েকে আমি নিয়ে যাব, দেখবো কি আটকায়। আঙ্কেল, আপনি বাড়াবাড়ি করছেন। সব কিছু লিমিট থাকে। লিমিট তুমি ক্রস করেছো। আমার মেয়েকে তুলে এনে জোর করে নিজের কাছে আটকে রাখতে বাধ্য করেছো। শাইনির বুক কেঁপে উঠল। বেলাকে নিজের ভালোবাসার মিথ্যে নাটক করে ফাঁসিয়েছ। আমার বোকা মেয়ে তাই মেনেছে। শাইনি ধরা গলায় বলল, ও আমাকে ভালোবাসে, এটা তোমার ভুল ধারণা। আমার মেয়ের বিশ্বাস যে একবার ভাঙে সে দ্বিতীয়বার হাজার ভালো করে বিশ্বাস অর্জন করার চেষ্টা করলেও তাকে মন থেকে মাফ করে না।
আর সেখানে তোমাকে? ইম্পসিবল। তোমার অসুস্থতা অসহায়তার কথা শুনে হয়তো সাময়িকভাবে তোমার প্রতি উইক হয়ে পড়েছে, কিন্তু পরবর্তীতে ঠিকই নিজের ভুল বুঝতে পারবে। ও তোমাকে ভালোবাসে না। এই সত্যটা যত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারবে ততই কম কষ্ট পাবে তুমি। শাইনি একেবারে চুপ হয়ে গেল। ধপ করে সোফায় বসে পড়ল। চোখের কোণে পানি জমলেও তা গড়িয়ে পড়ে না। নিজেকে ব্যর্থ মনে হয়। সত্যিই তো ওর জোরাজোরিতেই তো বেলা এই বাড়িতে রয়েছে। তাহলে কি নাইমুদ্দিন সাহেবের সাথে কথাই ঠিক? বেলা ওকে ভালোবাসে না, শুধু ওর মন রক্ষার জন্য এসব করছে। ও অসুস্থ বলে দয়া দেখাচ্ছে। সোফায় বসে থাকা নাইমুদ্দিন সাহেবের এবার চোখ পড়ল সিঁড়ি ঘরের দাঁড়ানো বেলার ওপর। নিমিষেই তার চোখ চেহারা রক্তিম হয়ে উঠল। তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। বেলার সামনে এসে কিছু না বলেই ঠাস করে একটা থাপ্পড় মারলেন। বেলা হতভম্ব হয়ে গেল। নাইমুদ্দিন সাহেব শক্ত কণ্ঠে বললেন, এখানে কি করো তুমি? বেলা ভয়ে চুপসে গেল। কয়েক কদম দূরে শাইনি বসে আছে। ওর মুখোদয় দেখেই বেলা বুঝতে পারলো ভীষণ রেগে গেছে ও। শুধু চুপচাপ বসে নাইমুদ্দিন সাহেবের কাণ্ড দেখছে। বেলার গায়ে হাত ওঠানোর পর শাইনি আর ধৈর্য রাখতে পারল না। কিন্তু আলম সাহেব ইশারায় ওকে চুপ থাকতে বললেন, নয়তো পরিস্থিতি সামলানো দায় হয়ে পড়বে। বেলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নাইমুদ্দিন সাহেবের কথার উত্তর দেয় না ও। তিনি আবার জিজ্ঞেস করলেন, কিভাবে পারলে এসব করতে? ওই ছেলের জন্য নিজের বাবাকে মিথ্যা বলতে একবারও বিবেকে বাধা দিল না? বেলা দুহাত মুখ চেপে কেঁদে দিল। এতদিন পর বাবাকে দেখে মনটা শান্ত হলেও কান্না পেয়ে গেল। সাথে ভয়ও হচ্ছে, শাইনিকে হারিয়ে ফেলার ভয়। বাবার বুকে মাথা রেখে ক্রন্দনরত কণ্ঠে জিজ্ঞেস করলো, আব্বু কেমন আছো? নাইমুদ্দিন সাহেব মেয়ের উপর রাগ ধরে রাখতে পারলেন না। বললেন, ভালো আছি। এসব করার আগে আমার কথা মনে পড়েনি? আজ 2 মাস তুমি বাসা ছেড়ে বেরিয়েছো এই ছেলেটার সাথে। জানি তুমি নিজে যাওনি, জোর করে নিয়ে এসেছে। তবুও শহরে ফেরার সাথে সাথে তুমি আমাকে একবার জানাওনি কেন? পরের দিন তোমার মাকে দিয়ে মিথ্যে বলিয়েছ। এসব কি ঠিক ছিল? আমাকে কেন অন্যের কাছ থেকে খবর নিয়ে আসতে হলো? জানানোর মতো পরিস্থিতি তখন ছিল না। নাইমুদ্দিন সাহেব বলল, যাই হোক, চলো আমার সঙ্গে। বেলা ভয়ের তো কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায়? বাসায়। এতদিন বাড়ি ছেড়ে আছো, এবার তো চলো। শাইনি বলে উঠল, কোথাও যাবে না ও, আমার সঙ্গে থাকবে। কখনো হবে না এটা। বেলা বউ যেমন আপনার মেয়ে, তেমনি আমার লিগ্যাল স্ত্রী। ওর ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে। নাইমুদ্দিন সাহেব একবার বেলার মুখের দিকে তাকালেন, দৃষ্টি ফিরিয়ে বললেন, আমার মেয়ে আমার সিদ্ধান্তকে যথেষ্ট সম্মান করে। ও আমার সাথেই যাবে। ওর চুপ থাকাটাই প্রমাণ করতে যথেষ্ট যে তোমাকে ভালোবাসে না। তুমি সাইকোর মতো ব্যবহার করছো শাইনি। ঝামেলাটা এখানে বন্ধ করলে সবার পক্ষেই ভালো হয়। তুমি তোমার ক্যারেক্টারের মেয়েদের ডিজার্ভ করো, আমার মেয়েকে না। অবশ্য আমারই ভুল। বিয়ের আগে তোমার সম্বন্ধে সব কিছু ভালো করে জেনে নেওয়া উচিত ছিল। বেলা ওর বাবা আর শাইনিকে কথা কাটাকাটির মাঝে থামিয়ে দিল। আব্বু প্লিজ থামো, আমার এসব ভালো লাগছে না। তুমি আমার সঙ্গে চলো, বললেন নাইমুদ্দিন সাহেব। শাইনি বাধা দিল আবার, যাবে না বলছি তো। বেলা কথা গোছাতে হিমশিম খাচ্ছে। শাইনির এখন চিল্লাচিল্লি করা উচিত নয়, কিন্তু লোকটা তাই করছে। নাইমুদ্দিন সাহেবকে চটালে তিনি আরও রাখবেন। তাই বেলা ধমকে সুরে ওকে বলল, আমাদের বাবা মেয়েকে কথা বলতে দিন। আমি কোথায় যাব না যাব সেটা আমার ব্যাপার। আপনি আপনার ঘরে গিয়ে শুয়ে থাকুন, যান। শাইনির মনের অবস্থা ভালো নয়। বেলাকে চুপচাপ থাকতে দেখে ও যেন দহনে পুড়ছে। সেটা বলে বোঝানোর মতো নয়। এখন আবার ওকে ধমকাচ্ছে। তাহলে বেলার বাবার কথাই ঠিক। শাইনিকে ভালোবাসলে বেলা নিশ্চয়ই ওর বাবার সঙ্গে যেতে চাইতো না। অথচ ও কিনা চুপ করে আছে। এই ওর ভালোবাসা। আর এখন বেলা ওর বাবাকে কি করতে চায়, শাইনিকে যে দয়া দেখাচ্ছে এটা জানতে চায়। মন বিষিয়ে উঠল ওর। বেলার চুপ থাকাটা সহ্য হচ্ছে না মোটেও। বড় বড় পা ফেলে নিজের ঘরের দিকে চলে গেল। ঠাস করে ঘরের দরজা বন্ধ করে হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে মারল। ড্রেসিং টেবিলের ওপর রাখা কাচের পারফিউমের বোতলটা মেঝেতে আছড়ে ফেলতেই ঝনঝন করে তুলে সেটা ফেটে চৌচির হয়ে গেল। এর মধ্য থেকে সবচেয়ে বড় ভাঙা টুকরোটা হাতে নিয়ে কবজিতে কয়েকটা টান দিল শাইনি। তারপর হাতে পায়ে বুকে পিঠে ইচ্ছা মতো কাটলো। একটুও কষ্ট হচ্ছে না ওর। ষষ্ঠ ইন্দ্রিয় যেন বন্ধ হয়ে গেছে। অনুভূতিরা মরে গেছে। ভালোবাসা এত কষ্ট কেন? বেলা নামক মেয়েটিকে ভালোবাসাটা কি ওর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? জীবনের সবচেয়ে জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মেয়েটি ওকে ভালোবাসে না, তাহলে এত কেয়ার দেখানোর কি দরকার ছিল?
কেন প্রতি রাতে কানের কাছে ফিসফিয়ে এসে বলতো ভালোবাসি শব্দটা। ও কি রাস্তায় পড়ে থাকা ডাস্টবিনের কোনো কুকুর যে সবাই তাচ্ছিল্য করছে ভালোবাসে তার বেলাকে? এটা কেন সবাই মেনে নিতে চাইছে না? ওর উফ আর ওর মা মহিলাটি যেন থেকেও নেই। ওর সুখে দুঃখে এই মহিলাকে পাশে পায়নি কোনোদিনও, অথচ এই নারী জাতি নাকি পাগলের মতো ভালোবাসতে পারে। কই, মা ওর সাথে তো ভালো করে কথাই বলে না। ছোটবেলা থেকেই তার মা নামক মহিলাটি কোনোদিন ওকে বুকে তুলে নেয়নি, ভালোবাসিনি শিলার মতো। আর একবেলা যে নারীটি ভালো না বেশিও ভালোবাসা নাটক চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এই দুজন রমণীর ভালোবাসা পাওয়ার জন্য কাঙাল হয়ে ঘুরছে এতদিন। আর তা করবে না শাইনি, ঠিক করে নিল সে। তাছাড়া বেলার বাবা তো আর মিথ্যা বলবে না। মেয়েকে এতগুলো বছর লালন পালন করে এসেছে। এমনিতেও বেলা অসহায় মানুষের প্রতি দয়াশীল। সবাই ঠিক, শাইনি শুধু ভুল। ওর এই পৃথিবীতে আসাটাই যেন ভুল। ও ভালোবাসার যোগ্য নয় সে। বেলা ঠিকই বলেছিল। সেম অন ইউ শাইনি, সেম অন ইউ। নিজেকে নিজেই ধিক্কার দিল সে। হাত থেকে গড়িয়ে পড়া রক্তের ফোঁটাগুলো মেঝেতে ঝরে পড়ছে, সেদিকে ওর খেয়াল নেই। ভাবনায় মত্ত শাইনির মনের ভেতর চলা দহন ক্রিয়া কেউ জল হয়ে নেভাতে আসেনি। ঘরের ভেতর চলা এই তাণ্ডব লীলার শব্দ সেদিন কারো কানেই পৌঁছায়নি সাউন্ড প্রুফ রুম হওয়ার কারণে। কেউ জানতেই পারলো না বেপরোয়া ছেলেটা ভালোবেসে নিজেকে কতই কষ্ট দিয়েছে। বেলা ওর বাবার সামনে দাঁড়িয়ে আছে। বরাবরই সে তার বাবার রাগকে ভয় পায়, আজও পাচ্ছে। তিনি যেহেতু একবার নিয়ে যাবেন বলেছে, সেখানে নিয়েই যাবেন। কিন্তু বেলা তো শাইনিকে ছাড়া কোথাও যাবে না, যাই হয়ে যাক না কেন। অতএব একটাই রাস্তা খোলা আছে, বাবাকে বোঝাতে হবে। নাইমুদ্দিন সাহেব নিশ্চয়ই বুঝতে পারবে ওর মনের অবস্থা। মেয়েকে চুপ করে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি বলতে চাও ওই চরিত্রহীন ছেলেটা? বেলা ওর বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু থামো প্লিজ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিসের কথা? ধমকে ওঠে নাইমুদ্দিন সাহেব। দরকারি কথা আব্বু, বলো। এখানে নয়, তুমি আমার সঙ্গে চলো। নাইমুদ্দিন সাহেব ভ্রুকুচকে বললেন, সবার সামনে বললে সমস্যা কি? আমি শুধু তোমাকেই বলতে চাই। নাইমুদ্দিন সাহেব বললেন, চলো তাহলে। বেলা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ছাদে চলো। বেলার কথা শুনে আলম সাহেব এগিয়ে এসে বেলাকে বললেন, তার আগে আমার কিছু কথা আছে মা। জি আঙ্কেল বলেন। আলম সাহেব এক কিনারে এসে ধরা গলায় বেলাকে বললেন, দেখো মা, জানি না তোমার বাবাকে তুমি কি বলবে, কিন্তু একবার আমার ছেলেটার কথা চিন্তা করো, সিদ্ধান্ত নিও। তোমার বাবা তোমাকে নিয়ে যেতে এসেছে, চাইলেই তুমি চলে যেতে পারো। এটা তোমার ওপর ডিপেন্ড করে, আমরা আটকাতে পারবো না। কিন্তু আমার অসুস্থ ছেলের ভালোবাসাকে অমূল্যায়ন করে যদি তুমি সত্যিই চলে যাও, তাহলে কখনোই তো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তো তুমি নিজে ক্ষমা করতে পারবে? জানো জানো তো শাইনির ব্যাকগ্রাউন্ড, ওর মায়ের মতো শাইনিও আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করতেছে। জানি না ছেলেটাকে বাঁচাতে পারবো কিনা কিন্তু এই সময় ওর কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখতে চাই না। আমার ছেলেটা শুধু তোমার জন্য নিজের মনোবল বাড়িয়েছে, বেঁচে থাকার স্বপ্ন দেখেছে, ক্যান্সার নিয়েও সে ট্রিটমেন্ট ফেলে দেশে এসেছে। এখন তোমাকে ছেড়ে যেতেও চাচ্ছে না কোথাও, শুধু তোমার জন্য। খুব ভালোবাসে তোমাকে। বেলা আলম সাহেবকে বলল, জানি আঙ্কেল, চিন্তা করবেন না আপনি। তোমার ওপর ভরসা আছে। তোমার বাবা আমাদের কোনো কথা শুনতেই ইচ্ছুক নয়। বেলা বলল, আপনি বাবাকে খবর পাঠিয়েছেন যে আমি এখানে? আলম সাহেব অবাক হয়ে বললেন, না, আমি তো ভাবলাম তুমি। আমি দিইনি। তাহলে কেউ না জানলে তো আর তোমার বাবা খবর পেত না? আমিও এটাই ভাবছি। রুক্ষ দুপুরে তেজদীপ্ত রোদে কমলা রং ধারণ করেছে প্রকৃতি। বেলা শাইনির ঘরের সামনে এসে দেখল দরজা বন্ধ। ভেতর থেকে হালকা টুংটাং শব্দ আসছে। খুব বেশি শব্দ না শোনা গেল দেয়ালে কান পাতলে বোঝা যায় ফ্যান ঘুরছে। শাইনি ভেতরেই আছে। বাবার সাথে কথা বলে তারপর ঘরে যাবে বলে ঠিক করলো বেলা। নাইমুদ্দিন সাহেবকে নিয়ে ছাদে আসার কারণ, নিচে নাজনীন বেগম আছে, আর ওই মহিলাটির সামনে কথা বলতে চায় না ও, তাই এখানে আসা। নাইমুদ্দিন সাহেব বেলার ওপর বিরক্ত হচ্ছেন। মেয়েটা এত ভনিতা করছে কেন? তবে কি ও যেতে চায় না? তিনি কাশি দিয়ে গলা ঝেড়ে জিজ্ঞেস করলেন, কি বলতে চাও? এখানে এনেছো আমাকে? বেলা সিমেন্টের বসার জায়গায় বসলো, বলল, কথাগুলো শুনে তুমি রাগ করবে জানি, তবে রাগ করলে আমার কিছু করার নেই আব্বু, আমি নিরুপায়। নাইমুদ্দিন সাহেব ভ্রু কুঁচকালেন। বলো আব্বু, আমি এখান থেকে যেতে চাই না, এখানেই থাকতে চাই। রাগ উঠল নাইমুদ্দিন সাহেবের, কারণ উনি অসুস্থ। হ্যাঁ, ওনার লিউকেমিয়া, এবং কাল
কাল ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হবে, ওনার থেরাপি শুরু হবে। কথাটা পুরোপুরি সত্য। তুমি কি চাচ্ছ? আমি ওনার পাশে থাকতে চাইছি। তোমাকে অন্ধ বানিয়ে রেখেছে, ব্রেন ওয়াশ করেছে। আমি অবুঝ বাচ্চা না আব্বু। ডিভোর্সের কথা আমিই বলেছিলাম তোমাদের। সে তোমাকে অত্যাচার করে না? বেলা মুচকি হেসে বলল, মোটেও না, ভালোবাসে আমায়। নাইমুদ্দিন সাহেব কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করলেন, তুমি ছেলেটাকে ভালোবেসে ফেলেছো? বেলা কথা লুকায় না, সে নত গলায় জবাব দেয়, হুম। এই ভুলটা কিভাবে করলে তুমি? ছেলেটা তোমাকে ঠকিয়েছে। ঠকায়নি, ভালোবাসে উনি আমাকে। তোমাকে কিডন্যাপ করেছে, তা করেছিল, কিন্তু ভালোবাসে বলেই করেছিল। আমাকে ছাড়তে পারবে না বলে করেছিল। আর ওনার সাথে থাকতে গিয়ে বুঝতে গিয়ে আমি মানুষটাকে না ভালোবেসে থাকতে পারিনি। উনি আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। তার বিনিময়ে আমার ভালোবাসাটা ওনার প্রাপ্য ছিল, এবং আমি তা করেছিও। আমার মনে হয় না এটা ভুল। নায়েবুদ্দিন সাহেব বললেন, বিয়ের পর দিন হোটেলে কী করেছিল ভুলে গেলে? ভুলিনি, বরং এটা আমার জীবনের অন্যতম ভুল বোঝাবুঝি ঘটিয়েছিল। সেদিনের ঘটনা খুলে বলল তার বাবাকে। তবে সন্তুষ্ট হলেন না তিনি। শাইনির সম্বন্ধে এত নেগেটিভ কথা শুনেছেন, যার ফলে ঘৃণা ছাড়া অন্য কিছু তার মনে আসছে না। বেলা ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছে, তাই আবেগের বশে ঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়েছে। এখন তুমি আমার সাথে ফিরতে চাও না? ফিরতে চাই অবশ্যই, তবে শ্বশুর বাড়ি আমার আসল ঘর। তোমার বাসায় বেড়াতে যাব, আমার কিছু বলার নেই। রাগ করো না। আমি যেখান তার খোঁজ কে দিল? মা বলেনি নিশ্চয়ই। তাহলে কে? সে তোমার শুভাকাঙ্ক্ষী। নাম জানতে চেও না। আমি এখন তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, আসছি আমি। নাইমুদ্দিন সাহেব বেলাকে কিছু বলার সুযোগ না দিয়ে ছাদ থেকে নেমে গেলেন। অতঃপর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে শাইনির ঘরে চলে এলো। দরজায় ধাক্কা দিল, নক করলো। ভেতর থেকে বন্ধ সেটা। দু একবার টোকা দিতেই ভেতর থেকে শব্দ এলো। বেলা দাঁড়িয়ে পড়লো।